ট্রাম্পকে প্রধান অপরাধী বললেন ইরানের সর্বোচ্চ নেতা। যুক্তরাষ্ট্রকে দেয়া হবে না কোনো ছাড়। কি আছে দেশ দুটির ভবিষ্যতে? ট্রাম্পের সভাপতিত্বে গাজায় শান্তি পরিষদ গঠন, ব্রিটিশ মার্কিনীদের আধিক্য। কতটা সন্তুষ্ট হলেন ফিলিস্তিনিরা? সৌদির মরুভূমিতে মিলল লাখো কেজির সোনার ভান্ডার। ৫৪ বছর পর চাঁদে মানুষ পাঠাচ্ছে নাসা। নতুন বছরে আরো কি কি চমক দেখবে বিশ্ব? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরানের সাম্প্রতিক বিক্ষোভে প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রধান অপরাধী বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, অতীতে এ ধরনের বিশৃঙ্খলার জন্য দ্বিতীয় সারির রাজনীতিকরা জড়িত থাকত। ইরানের রাজধানী তেহরানে মাসব্যাপী সহিংস বিক্ষোভ আপাতত থিতিয়ে এলেও পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক নয়। সরকারের কঠোর দমননীতি, আইআরজিসির অভিযান এবং গ্রেপ্তার প্রক্রিয়ার মধ্যে প্রাণ ফিরতে শুরু করেছে জনজীবনে। অন্যদিকে সম্ভাব্য মার্কিন সামরিক হামলা ঠেকাতে সৌদি আরব ও কাতার চালিয়েছে কূটনৈতিক তৎপরতা। ইরান বলছে শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে, তবে অর্থনৈতিক সংকট অব্যাহত থাকায় নতুন অস্থিরতার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরানের রাজধানী তেহরানের গ্র্যান্ড বাজার থেকে শুরু হওয়া মাসব্যাপী সহিংস বিক্ষোভ এখন শান্ত হতে শুরু করেছে। রাস্তাঘাট, অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে বেড়েছে জনসমাগম। দোকানপাটেও নেই প্রয়োজনীয় জিনিসের কোনো রকম ঘাটতি। তবে তেহরানের এই আপাত স্বাভাবিকতার আড়ালে লুকিয়ে আছে ভয়াবহ বাস্তবতা। জনতার রোষানল দমনে চরম কঠোরতা দেখিয়েছে সরকার। পাল্টাপাল্টি সংঘর্ষে রক্তাক্ত রাজপথে টহল দিচ্ছে আধাসামরিক বাহিনীর সদস্যরা। দেশজুড়ে চলছে আইআরজিসির গ্রেফতার অভিযান ও নিজস্ব পদ্ধতির বিচার কার্যক্রম। প্রশ্ন হলো, ইরান কি এখন সত্যিই শান্ত? ইরানে সম্ভাব্য মার্কিন সামরিক হামলার জেরে উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে ওয়াশিংটনের সঙ্গে কূটনীতিক দর কষাকষি চালিয়েছে মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও কাতার। তারা হুমকি দিয়েছে যে কোনো মার্কিন আক্রমণ পুরো অঞ্চলের নিরাপত্তাকে ফেলবে মারাত্মক ঝুঁকিতে। আরবদের হস্তক্ষেপে সরাসরি হামলা না করার সিদ্ধান্ত নিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, সম্প্রতি ৮০০ বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত করেছে ইরান, আর এটি একটি বড় বিষয়। দেশের পরিস্থিতি এখন সরকারের নিয়ন্ত্রণে, একই সঙ্গে ব্যর্থ হয়েছে শত্রুদের ষড়যন্ত্র। বর্তমান অবস্থা নিয়ে এভাবেই প্রতিক্রিয়া দেখালেন মিশরে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত। সামাজিক অস্থিরতা এবং সহিংস কার্যকলাপ সঙ্গে ইরানি সমাজের অভ্যন্তরীণ সংঘাতের আলোচনার পরিস্থিতি সমাধান হয়েছে। যে ষড়যন্ত্র বা মতবাদ দেশের বাইরের প্রতিপক্ষ, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি সরকার প্রচার করেছিল, সব এখন ধ্বংস হয়ে গেছে। শান্তিপূর্ণ বিক্ষোভ চলছে, কিন্তু সহিংসতা, অস্ত্র পাচার, হত্যাকাণ্ড এবং জননিরাপত্তার হুমকি এখন সম্পূর্ণভাবে থেমেছে। জাতীয় নিরাপত্তা বাহিনী, বিশেষ করে রেভলিউশনারি গার্ডের তত্ত্বাবধানে রয়েছে গোটা ইরান। রাজধানী তেহরান থেকে শুরু করে দেশের অন্যান্য শহরে আপাতত স্বাভাবিকতা বিরাজ করছে। বাজারঘাট, অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান আবারও সচল হতে শুরু করেছে। অস্থিরতা সৃষ্টি করে এর আড়ালে ইরানে হামলার নতুন সুযোগ খুঁজছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এমন দাবি ইরানি রাষ্ট্রদূতের। মার্কিন যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট পক্ষ এবং দখলদার ইসরায়েলি সরকারের মদতে সূক্ষ্মভাবে পরিকল্পিত একটি ষড়যন্ত্র চালানো হয়েছিল ইরানের বিরুদ্ধে। শত্রুরা নিজেদের সমস্ত সক্ষমতা ব্যবহার করে ইরানিদের মাঝে ব্যাপক হত্যাকাণ্ডের পরিস্থিতি তৈরির চেষ্টা করেছিল, যেন চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে অভ্যন্তরীণ সংঘাত বা গৃহযুদ্ধের আগুন লাগে, আর সেই সুযোগে ইরানের উপর নতুন করে আক্রমণ চালানো সহজ হয়। ইরানের সাম্প্রতিক আন্দোলন অনেকটা থিতিয়ে এসেছে ঠিকই, কিন্তু দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তার বিষয়টি আবারও সামনে আসলো। কঠোর দমননীতির মাধ্যমে এবার শক্ত হাতে পরিস্থিতি সামাল দিয়েছে খামেনি সরকার, কিন্তু চলমান অর্থনৈতিক সংকটের আশু কোনো সুরাহা না বের করতে পারলে ক্ষমতাসীন ইসলামী প্রশাসনের বিরুদ্ধে আবারও গড়ে উঠতে পারে নতুন কোনো আন্দোলন। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে জিতবেন, এই প্রত্যাশা যতটা সরল, বাস্তবতা ততটাই জটিল ও বিপজ্জনক। বিশ্লেষকদের মতে আদর্শিক শাসন ব্যবস্থায় পরিচালিত ইরান কোনোভাবেই ভেনেজুয়েলার মতো সহজ শিকার নয়। এখানে বিন্দুমাত্র ভুল সিদ্ধান্ত মানেই দীর্ঘমেয়াদী সংঘাত ও ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হবে যুক্তরাষ্ট্রকে। হিজাল জুবাইরের ডেস্ক রিপোর্ট। ইরানের বিরুদ্ধে জয়লাভের চেষ্টা হতে পারে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বিপজ্জনক ফাঁদ।
কারণ ইরান কোনো সহজ লক্ষ্য নয়। ট্রাম্পের ম্যাডম্যান পলিসি বা খ্যাপাটে কৌশলের বিপরীতে নিজের অস্তিত্ব রক্ষায় অপ্রত্যাশিত মাত্রায় বেপরোয়া হয়ে উঠতে পারে ইসলামী বিপ্লবের ইরান। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জন্য এই লড়াইয়ে প্রবেশ করা মানেই আগুনে হাত দেওয়ার গুরুতর ঝুঁকি। ট্রাম্প বারবার দাবি করে আসছেন ইরানের বিরুদ্ধে তিনি জিততে চান এবং জিততে পারবেন, কিন্তু আন্তর্জাতিক রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষকদের বড় একটি অংশ মনে করে এই প্রত্যাশা বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। আদর্শিক শাসন ব্যবস্থায় পরিচালিত দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা ও চাপের মধ্যে টিকে থাকা ইরান অস্তিত্ব রক্ষার প্রশ্নে আপোষহীন, ফলে তাদের বিরুদ্ধে দ্রুত বা সহজ কোনো জয়ের পথ খোলা নেই। আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে, ইরানি সরকারের ওপর বড় ধরনের সামরিক হামলা চালানো হলে তার প্রতিক্রিয়া শুধু প্রতীকী হবে না, বরং তা হতে পারে গভীর, পরিকল্পিত ও দীর্ঘস্থায়ী। অতীত অভিজ্ঞতা কথাই বলে। 2020 সালে শীর্ষ সামরিক কমান্ডার কাশেম সোলাইমানি নিহত হওয়ার পর কিংবা গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর তেহরানের প্রতিক্রিয়া তুলনামূলক সীমিত ছিল, কিন্তু বিশ্লেষকদের মতে ভবিষ্যতে প্রতিক্রিয়া আর সীমিত না হওয়ার সম্ভাবনাই বেশি। বিশেষজ্ঞদের আশঙ্কা, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ নেতৃত্বকে হত্যায় হামলা চালানো হলেও সেখানকার শাসন ব্যবস্থা ভেঙে পড়বে এমন নিশ্চয়তা নেই, বরং এতে ক্ষমতার ভারসাম্য আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে এবং বাড়তে পারে প্রতিশোধ স্পৃহা। দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে পড়লে ক্ষয়ক্ষতির ভার শুধু ইরান নয়, যুক্তরাষ্ট্র ও পুরো মধ্যপ্রাচ্যকেই বহন করতে হবে। বিশ্লেষকদের মতে এই সংকটে নিরাপদ কোনো বিকল্প নেই। একের পর এক পদক্ষেপ কি পরিণতি ডেকে আনবে তা আগাম নির্ভুলভাবে অনুমান করা প্রায় অসম্ভব। যদি ইরানি নেতৃত্ব মনে করে যে তাদের অস্তিত্ব হুমকির মুখে, তাহলে তারা যুক্তরাষ্ট্রের সেনা ও মিত্রদের বিরুদ্ধে ভয়ঙ্কর প্রতিক্রিয়ায় যেতে দ্বিধা করবে না। সার্বিক বাস্তবতায় ইরানে হামলা প্রশ্নে ট্রাম্প আপাতত সুর নরম করলেও বিশেষজ্ঞরা মনে করেন সংকটের মূল স্রোত এখনো থামেনি। ইরানে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রও সামরিক বিকল্প পুরোপুরি বাদ দেয়নি। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী পেন্টাগন মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়েই এগোচ্ছে। তবে এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, ইরান কোনো মতেই ভেনেজুয়েলা নয়। এখানকার রাজনৈতিক, সামরিক ও আদর্শিক বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। সীমিত মার্কিন হামলাও যদি বৃহত্তর অভিযানের ইঙ্গিত হিসেবে ধরা দেয়, তাহলে ইরান মরিয়া হয়ে উঠতে পারে। তাদের আত্মসমর্পণের সম্ভাবনা নেই বললেই চলে। এসবের বাইরে কূটনৈতিকভাবে হয়তো দুই দেশের উত্তেজনার সুরাহা টানা সম্ভব, কিন্তু বিশ্লেষকদের ধারণা যুক্তরাষ্ট্র মূলত এমন একটি সমাধান চাইছে যা ইরানের কাছে আত্মসমর্পণের শামিল। তেমন কূটনীতি সফল হওয়ার সম্ভাবনা কম। সব মিলিয়ে সামরিক হস্তক্ষেপ হোক বা কূটনৈতিক প্রচেষ্টা, ইরান প্রশ্নে দুই ক্ষেত্রেই ট্রাম্প প্রশাসনের সামনে ঝুঁকিহীন বা সহজ কোনো জয়ের পথ অন্তত এই মুহূর্তে দেখা যাচ্ছে না। হিজল জোবায়ের, বাংলাভিশন। ফিলিস্তিনের গাজা উপত্যকার অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম তদারকি করতে ট্রাম্পের পরিকল্পিত বোর্ড অফ পিস বা শান্তি পরিষদের সদস্যদের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার পরিষদের সদস্য হিসেবে কাজ করবেন। শান্তি পরিষদ সদস্যদের মধ্যে আরও থাকছেন মার্কিন ধনকুবের মার্ক রোয়ান, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং ট্রাম্পের উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল। পাশাপাশি জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক দূত নিকোলাই স্লাদেন গাজায় উচ্চ পর্যায়ের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ট্রাম্প নিজেই। গেল বছরের শেষ দিকে গাজা পিস অফ বোর্ড নিয়ে ট্রাম্পের পরিকল্পনা প্রকাশ করা হয়। অক্টোবরে ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস ট্রাম্পের এই পরিকল্পনায় সই করে। পরিকল্পনায় বলা হয়, একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট সংস্থা গাজা পরিচালনা করবে, যার তদারকির দায়িত্ব পালন করবে এই বোর্ড অফ পিস। তবে শান্তি পরিষদ ঘোষণার মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় এই উদ্যোগের কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ফিলিস্তিনিরা। সৌদির মরুভূমি আবারও চমকে দিল বিশ্ববাসীকে। মাত্র 4টি সোনার খনি থেকেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান মা আদেন উত্তোলন করেছে 78 লাখ আউন্স বা 2,21,000 কেজি সোনা। ভিশন 2030 এর অংশ হিসেবে খনিজ খাতকে শক্তিশালী করার যে পরিকল্পনা, এই সাফল্য সেটিকে আরও স্পষ্ট করে তুলেছে বলে জানায় সৌদি কর্তৃপক্ষ। সৌদির মরুভূমিতে লুকিয়ে থাকা সোনার ভান্ডার নিয়ে আরও থাকছে মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। সৌদি আরবের মরুভূমির গভীর থেকে উঠে এলো চমকে দেওয়া এক সংবাদ।
রাষ্ট্রীয় মালিকানাধীন খনন প্রতিষ্ঠান মা আদেন এক ঘোষণায় জানালো, শুধু 4টি সোনার খনি এলাকা থেকেই তারা উত্তোলন করেছে প্রায় 78 লাখ আউন্স, অর্থাৎ 2,21,000 কেজি সোনা। সংখ্যাটি শুধু বিপুল নয়, বরং সৌদি আরবের খনিজ সম্ভাবনার নতুন অধ্যায়ও তুলে ধরেছে। মা আদেনের এই সাফল্য শুধু খনিজ সম্পদের মজুদ বৃদ্ধি নয়, বরং দেশের অর্থনীতিকে বহুমুখী করার উচ্চাকাঙ্ক্ষী জাতীয় পরিকল্পনা ভিশন 2030-এর সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। দীর্ঘদিন তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে সোনা, কপার, ফসফেট সহ অন্যান্য খনিজকে অর্থনৈতিক চালিকা শক্তিতে পরিণত করার যে কৌশল নেওয়া হয়েছে, মা আদেনের সাম্প্রতিক উত্তোলন তার দৃশ্যমান ফল বলে জানানো হয়েছে। কোম্পানির বার্ষিক হিসেব অনুযায়ী 4টি খনির মধ্যে সবচেয়ে বেশি সোনা মিলেছে মানসুরা মাসারাহ খনি থেকে। সেখান থেকে প্রায় 30 লাখ আউন্স মিলেছে। এরপরে রয়েছে ওয়াদি আল জাও। নতুন আবিষ্কৃত এই খনি থেকেই প্রথমবারের মতো উত্তোলন হয়েছে 30,80,000 আউন্স। উরুখ 20-21 ও আস-সালাম খনি মিলিয়ে এসেছে আরও 16,70,000 আউন্স সোনা। শুরুতে 90 লাখ আউন্স উত্তোলনের লক্ষ্যমাত্রা ধরা হলেও আন্তর্জাতিক মূল্যমান ও বার্ষিক হিসাব নিকাশের মানদণ্ড অনুযায়ী লক্ষ্যটি কিছুটা কমানো হয়েছে। তবুও চূড়ান্ত পরিমাণটি প্রত্যাশার চেয়ে অনেক বেশি। মা আদেনের প্রধান নির্বাহী কর্মকর্তা বব ওয়েল্ট পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এই ফলাফল তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার সফলতাকে প্রমাণ করে। সৌদি আরবের অর্থনীতিতে খনিজ খাতের অবদান দ্রুত বাড়ছে। দেশটি 2035 সালের মধ্যে খনিজ খাতে $750 বিলিয়ন বিনিয়োগ আকর্ষণ করতে চায়। এর জন্য অত্যাধুনিক প্রযুক্তি, ভূতাত্ত্বিক জরিপ, খনি আবিষ্কার এবং বৈদেশিক বিনিয়োগ বাড়াতে আগ্রহী রিয়াদ। মোরশেদ আলম, বাংলা ভিশন। 5 দশকেরও বেশি সময় পর আবারও চাঁদের পথে মানুষ। 1972 সালে অ্যাপোলো 17 মিশনের পর থেকে যে চাঁদের মাটিতে মানুষের পায়ের ছাপ পড়েনি, সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছে নাসা। আর্টেমিস নামের নতুন কর্মসূচির মাধ্যমে শুধু চাঁদে ফেরা নয়, এবং সেখানে দীর্ঘমেয়াদী মানব উপস্থিতি নিশ্চিত করার পরিকল্পনা করছে মহাকাশ সংস্থাটি। কেন এত বছর পর আবারও চাঁদে ফিরছে মানুষ, অ্যাপোলো আর আর্টেমিসের মধ্যে পার্থক্য কি, আর ভবিষ্যতের মঙ্গল অভিযানে এই মিশনের গুরুত্বই বা কতটা? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। 5 দশকেরও বেশি সময় পর আবারও চাঁদের পথে মানুষ। 1972 সালের অ্যাপোলো 17 মিশনের পর থেকে মানুষের পায়ের ছাপ পড়েনি চাঁদের মাটিতে। সেই দীর্ঘ বিরতির অবসান ঘটাতে চলেছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আর্টেমিস নামের নতুন এক কর্মসূচির মাধ্যমে আবার মানুষকে চাঁদে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন তারা। বিজ্ঞানীদের মতে এটি শুধু চাঁদে ফিরে যাওয়ার গল্প নয়, বরং ভবিষ্যতের গভীর মহাকাশ অভিযানের প্রথম ধাপ। বিবিসিতে প্রকাশিত একটি প্রতিবেদন মতে আর্টেমিস প্রোগ্রাম মূলত নাসার নতুন প্রজন্মের চাঁদ অভিযানের নাম। গ্রিক পুরাণে আর্টেমিস ছিলেন চাঁদের দেবী এবং অ্যাপোলো দেবতার যমজ বোন। সেই নাম থেকেই এই কর্মসূচির নামকরণ। 60-এর দশকের অ্যাপোলো মিশনের মতোই লক্ষ্য চাঁদ, তবে উদ্দেশ্য একেবারেই ভিন্ন। অ্যাপোলো ছিল মূলত প্রতিযোগিতার ফল, সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ঠান্ডা যুদ্ধের সময় শক্তি প্রদর্শনের একটি অংশ। আর আর্টেমিসের লক্ষ্য দীর্ঘমেয়াদে চাঁদে মানুষের উপস্থিতি নিশ্চিত করা এবং সেখান থেকে আরও দূরের গন্তব্য, বিশেষ করে মঙ্গল গ্রহের পথে এগোনো। মানুষ সর্বশেষ চাঁদে পা রেখেছিল 1972 সালের ডিসেম্বরে। সেই মিশনের নাম ছিল অ্যাপোলো 17। এরপর প্রযুক্তিগত সক্ষমতা থাকা সত্ত্বেও মানুষ আর চাঁদে যায়নি। এর পেছনে প্রধান কারণ ছিল খরচ। একটি চাঁদ মিশন পরিচালনা করতে বিপুল অর্থ প্রয়োজন হয়। পাশাপাশি তখন বিজ্ঞানীদের নজর ঘুরে যায় স্পেস স্টেশন, স্যাটেলাইট এবং রোবোটিক মিশনের দিকে। চাঁদে বারবার মানুষ পাঠানোর রাজনৈতিক ও বৈজ্ঞানিক আগ্রহ ধীরে ধীরে কমে যায়। আর্টেমিস প্রোগ্রাম অ্যাপোলো থেকে কয়েকটি জায়গায় আলাদা বলছে টাইমস অফ ইন্ডিয়ার বিশ্লেষণ। এবার শুধু কয়েকদিনের জন্য গিয়ে ফিরে আসা নয়, বরং চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে দীর্ঘ সময় অবস্থানের পরিকল্পনা রয়েছে। এই এলাকায় বরফ থাকার সম্ভাবনা আছে, যা ভবিষ্যতে পানি, অক্সিজেন এবং জ্বালানি তৈরিতে কাজে লাগানো যেতে পারে।
আর্টেমিস মিশনে প্রথমবারের মতো একজন নারী এবং একজন কৃষ্ণাঙ্গ নভোচারীকে চাঁদে পাঠানোর পরিকল্পনাও রয়েছে, যা মানব ইতিহাসে নতুন অধ্যায় যোগ করবে। Space.com-এ প্রকাশিত আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, নাসা আশা করছে আর্টেমিস 2 মিশনে খুব শিগগিরই 4 জন নভোচারীকে চাঁদের চারপাশে ঘুরিয়ে আনা হবে। তারা চাঁদে নামবেন না, তবে এটি হবে মানুষের দীর্ঘ সময় পর চাঁদের কাছে ফিরে যাওয়ার প্রথম মানব মিশন। এরপর আর্টেমিস 3 মিশনে মানুষ আবার চাঁদের মাটিতে পা রাখবে। পরিকল্পনা অনুযায়ী এই অবতরণ হতে পারে 2026 বা 27 সালের দিকে, যদিও সময়সূচি কিছুটা পিছাতে পারে বলে বিজ্ঞানীরা স্বীকার করেছেন। খরচের দিক থেকেও আর্টেমিস একটি বিশাল কর্মসূচি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের হিসেব অনুযায়ী এই প্রোগ্রামের মোট ব্যয় প্রায় $90 বিলিয়ন বেশি হতে পারে। তবে নাসা বলছে এই বিনিয়োগ শুধু চাঁদের জন্য নয়, নতুন রকেট, মহাকাশযান এবং প্রযুক্তি ভবিষ্যতের মঙ্গল অভিযানে সরাসরি কাজে লাগবে। চাঁদে মানুষের প্রথম অবতরণ হয়েছিল 1969 সালের 20 জুলাই। অ্যাপোলো 11 মিশনে নীল আর্মস্ট্রং এবং বাজ আলড্রিন চাঁদের মাটিতে নামেন। তখন আর্মস্ট্রং বলেছিলেন, এটি একজন মানুষের জন্য ছোট পদক্ষেপ, কিন্তু মানবজাতির জন্য এক বিশাল লাভ। সেই মুহূর্ত টেলিভিশনের পর্দায় দেখেছিল কোটি কোটি মানুষ। আজ অর্ধ শতাব্দী পর আবার সেই চাঁদের পথেই হাঁটতে যাচ্ছে মানুষ। তবে এবার লক্ষ্য শুধু ইতিহাস গড়া নয়, বরং মহাকাশে মানুষের ভবিষ্যৎ টিকে থাকার পথ তৈরি করা। আর্টেমিস যদি সফল হয়, তাহলে চাঁদ আর শুধু দূরের এক উজ্জ্বল গোলক থাকবে না, বরং সেটি হয়ে উঠবে মানবজাতির পরবর্তী মহাকাশ অভিযানের প্রথম ঘাঁটি। ইমরান মাহমুদ, বাংলাভিশন। বিয়ের পোশাকে দাঁড়িয়ে থাকা পরমা সুন্দরী এক তরুণী প্রথম দেখায় মনে হবে কোণে সেজে অপেক্ষার প্রহর গুনছে, কিন্তু কাছে যেতেই চমকে উঠতে হয়। সে কোনো জীবন্ত মানুষ নয়, একটি ম্যানিকুইন। অথচ তার চোখের দৃষ্টি, মুখের অভিব্যক্তি আর হাতের রেখা এতই বাস্তব, যুগের পর যুগ ধরে মানুষ আজও প্রশ্ন করে, মেক্সিকোর লা পাসকুয়ালিতা কি সত্যি নিছক একটি পুতুল, যাকে ঘিরে ছড়িয়ে আছে রহস্য, ভয় আর বিস্ময়ের গল্প? বিস্তারিত সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্টে। সাদা রঙের বিয়ের পোশাক পরে দাঁড়িয়ে আছে অপূর্ব সুন্দরী এক কোণে, যেন বর আসার অপেক্ষা করছে সে। কিন্তু কাছে গেলে বোঝা যায় এটি আসলে জীবন্ত বিয়ের কোণে নয়, একটি ম্যানিকুইন, যাকে বিয়ের পোশাক পরিয়ে একদম কোণের মতো সাজিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে। আর সে দাঁড়িয়ে আছে একটি পুরনো বিয়ের পোশাকের দোকানে। দোকানটির অবস্থান মেক্সিকোর উত্তরাঞ্চলের শহর চিহুয়াহুয়াতে, নাম লা পপুলার। এই দোকানের শোকেসে বছরের পর বছর ধরে দাঁড়িয়ে আছে এক বিয়ের কোণের ম্যানিকুইন, যার মুখে রয়েছে অবিশ্বাস্য বাস্তবতার ছাপ। প্রথম দেখায় মনে হয় সে যেন জীবন্ত মানুষ। ম্যানিকুইনটির নাম লা পাসকুয়ালিতা। বহু দশক ধরে তাকে ঘিরে জন্ম নিয়েছে অসংখ্য গল্প ও কিংবদন্তি। লা পাসকুয়ালিতাকে প্রথম দোকানের শোকেসে রাখা হয় 1930 সালে। দোকানের মালিক নতুন বিয়ের পোশাক প্রদর্শনের জন্য এই ম্যানিকুইনটি আনেন, কিন্তু কিছুদিনের মধ্যেই স্থানীয় মানুষ খেয়াল করেন এটি আর 10টা সাধারণ ম্যানিকুইনের মতো একেবারেই নয়। তার মুখ ছিল অস্বাভাবিকভাবে বাস্তব, চোখে ছিল মানুষের মতো গভীরতা, হাতে দেখা যেত শিরা আর নখের আশেপাশের সূক্ষ্ম ভাঁজ। ফলে গুঞ্জন শুরু হলো, এ কি সত্যিই কেবল একটি পুতুল, নাকি এটি দোকানের মালিকের মেয়ে পাসকুয়ালা অ্যাসপারজা, যিনি নাকি বিয়ের আগের দিন বিষাক্ত মাকড়সার কামড়ে মারা যান। কিংবদন্তি অনুসারে মেয়ের প্রতি সীমাহীন ভালোবাসা থেকে তার মা নাকি মৃতদেহ মমি করিয়ে ম্যানিকুইনে রূপ দেন এবং সেই বিয়ের পোশাকেই শোকেসে দাঁড় করিয়ে রাখেন। এই গল্পের পক্ষে লিখিত কোনো প্রমাণ নেই, কিন্তু মানুষের বিশ্বাসে ধীরে ধীরে এটি প্রায় সত্যে পরিণত হয়েছে। লা পাসকুয়ালিতার রহস্য সবচেয়ে বেশি প্রকাশ পায় তার চেহারাতেই। আঙুলের গাঁট, নখের স্বাভাবিকতা, মুখের কোমলতা, সব মিলিয়ে মনে হয় সে যেন কোনো এক সময় শ্বাস নিত, কথা বলতো। দোকানের কর্মীরা জানান, দোকান বন্ধ থাকা অবস্থায় খুব সীমিত কয়েকজন ব্যক্তি ম্যানিকুইনটির পোশাক পরিবর্তন করেন। তাদের মধ্যে অনেকেই স্বীকার করেন, এত বাস্তবসম্মত একটি ম্যানিকুইন কাছ থেকে দেখা বেশ অস্বস্তিকর। তবে দোকান কর্তৃপক্ষের দাবি এটি অত্যন্ত দক্ষ শিল্পীর তৈরি একটি ম্যানিকুইন, যার সঙ্গে মানবদেহের কোনো সম্পর্ক নেই। কিন্তু এখানেই শেষ নয়। লা পাসকুয়ালিতাকে ঘিরে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হল তার চোখের দৃষ্টি।
অনেক দর্শনার্থীর দাবি ম্যানিকুইনটি যখন তাদের দিকে তাকিয়ে থাকেন কখনো যেন তার চোখ সামান্য নড়ে ওঠে। কেউ বলেন পুতুলটি মাঝে মাঝে মৃদু হাসেন। এভাবেই ধীরে ধীরে লা পাসকুয়ালিতাকে ঘিরে তৈরি হয়েছে নানা লোককাহিনী। অনেকে বিশ্বাস করেন রাত হলে নাকি তিনি জীবন্ত হয়ে হাঁটেন, আবার কারো কারো কাছে তিনি সৌভাগ্যের প্রতীক। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখলে ধারণা করা যায় লা পাসকুয়ালিতা আসলে অত্যন্ত নিখুঁতভাবে তৈরি একটি ওয়াক্স বা সিনথেটিক ম্যানিকুইন। হাতে তৈরি এর প্রতিটি অংশ অত্যন্ত সূক্ষ্মভাবে গড়া। নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের কারণে সময়ের সঙ্গে সঙ্গে তার নরম বৈশিষ্ট্য আরও স্পষ্ট হয়ে উঠেছে। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। যুক্তরাজ্যের ওয়েলসে ওগমোর বিচে হঠাৎই রহস্যের ছায়া। কয়েকদিনের ব্যবধানে মিলেছে শতাধিক ভিক্টোরীয় যুগের জুতা। নোনা পানিতে জীর্ণ এসব জুতার উৎস নিয়ে চলছে দুই ভিন্ন ভিন্ন মতামত ও অনুসন্ধান। কারো দাবি ডুবে যাওয়া জাহাজের কার্গো থেকে, আবার কারো দাবি 50-60 বছরের পুরনো স্থানীয় মুচিদের ফেলা জুতা। কোথা থেকে এত জুতা এলো সে রহস্য উদ্ঘাটনের চেষ্টা করে যাচ্ছে দ্য বিচ একাডেমি CIC। বিস্তারিত থাকছে মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্টে। শান্ত সমুদ্রতীর হঠাৎই পরিণত হয়েছে রহস্যে। বেজ পরিষ্কার করতে গিয়ে স্বেচ্ছাসেবকরা একের পর এক রহস্যময় জুতার সন্ধান পেলেন। মাত্র কয়েকদিনের ব্যবধানে মিলেছে প্রায় 200টির বেশি পুরনো দামি জুতা। সবই ভিক্টোরীয় যুগের নকশার, অনেকটাই ক্ষয়ে যাওয়া, নোনা পানির দাগে জীর্ণ। কিন্তু এত পুরনো ও এত বিপুল সংখ্যক জুতা এক জায়গায় এলো কিভাবে? এখানে শুরু রহস্য। সেখানকার কয়েকজন প্রথম দেখাতে বোঝা যান এগুলো সাধারণ নষ্ট জুতা নয়, বরং শতাব্দী প্রাচীন অবশিষ্ট। তলার ধাতব হবনেল এবং গঠনে পুরনো ধাঁচ স্পষ্ট। স্থানীয়রা বহুদিন ধরে সমুদ্র তীরে পুরনো বুট জুতার দেখা পাওয়ার গল্প বলে আসছেন। তবে এবার সংখ্যার পরিমাণ দেখে বিস্মিত সবারই চোখ। স্থানীয়দের একটি পক্ষের ধারণা এগুলো এসেছে 19 শতকে ডুবে যাওয়া কার্গো জাহাজ ফ্লোরিক থেকে। ইতালি থেকে মালপত্র বহনকারী জাহাজটি সাউথ ওয়েলসের কাছে টাস্কার রকেটের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায়। সেই জাহাজের কার্গো থেকে এই জুতাগুলো সমুদ্রে ছড়িয়ে থাকে। শত বছরের স্রোত আর জোয়ার ভাটার টানে এগুলো এখনো ভেসে আসছে সমুদ্র তীরে। স্থানীয়দের আরেকটি পক্ষের দাবি 1960-এর দশকে স্থানীয় জুতার দোকানের মুচিরা যেসব বুট জুতা ঠিক করতে পারতেন না সেগুলো ফেলে দিতেন নদীতে। সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো নদীর তলদেশে জমে থেকে বড় জোয়ার বা তীর ক্ষয়ের সময় বেরিয়ে আসে। এসব তথ্য উঠে আসে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে যুক্তরাজ্যের ওয়েলসের ওকমোর সমুদ্র তীরে মলিন, ছেঁড়া ফাটা ও ভিক্টোরীয় যুগের নকশার জুতাগুলোর দেখা মিলেছে। কোথা থেকে এত পুরনো এসব জুতা এলো সেই রহস্য উদ্ঘাটনের চেষ্টা করে যাচ্ছে দ্য বিচ একাডেমি CIC। জুতাগুলোর বয়স নির্ধারণ ও নকশার ধরন বিশ্লেষণ করে প্রকৃত উৎস জানার চেষ্টা চলছে। তবে কারণ যাই হোক, ওকমোর বিচের এই ঘটনা এখন ওয়েলসবাসীকে মনে করিয়ে দিচ্ছে সমুদ্র কখনোই তার গোপনীয়তা দীর্ঘদিন লুকিয়ে রাখতে পারে না। মোর্শেদ আলম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।